নমস্কার। সেই সময় ৭:৩০ রবিবার আমি চলে এসেছি আপনাদের সাথে গল্প করতে। গল্পটা কি? সেই জীবনের গল্প কথা, যেখানে ছন্দ, লয়, তাল সবই থাকে। জীবনটাই আমাদের একটা গল্পের মতো, পুরো জীবনটা, তাই না? আজ আমাদের স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি এমনই একটি সুর, তাল, ছন্দ নিয়ে, যার জীবনে রয়েছে নানা রঙের ধারা, যিনি রাষ্ট্রীয় পুরস্কারও পেয়েছেন। নানা দেশে নানা জায়গায়, দেশ বিদেশ উনি ভ্রমণ করেছেন। গানের সুরে, নাটকের শব্দে, যন্ত্রে, তালে, ছন্দে মাতিয়েছেন সারা পৃথিবী। বলবো আমরা, যখন দেশের বাইরে যাই তাকেই আমরা আন্তর্জাতিক শিল্পীই বলি। সেই জায়গা থেকে আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি রাজ্যের বিশিষ্ট গুণী এবং বিশেষ ব্যক্তিত্ব, একজন শিক্ষাবিদ, একজন সঙ্গীত শিল্পী, একজন নাট্যশিল্পী, শুভ্রাংশু চক্রবর্তী মহোদয়কে। দাদা, আপনার নমস্কার। অত্যন্ত প্রিয় শিল্পী আপনি আমাদের সকলে। কেমন লাগছে আমাদের স্টুডিওতে এসে? খুব ভালো লাগছে, অনেকদিন পরে এলাম। অনেকদিন পরে দেখলাম আমাদের। খুব ভালো লাগছে এখন। দাদা, আপনারা এই জীবনের গল্প কথা অনুষ্ঠানটা, এটা কি একটু অন্যরকম, যে আপনি ছোটবেলা যখন ভূমিষ্ঠ হয়েছেন তখন তো আপনি আপনাকে বুঝেননি, যখন থেকে একটু একটু বুঝতে শুরু করলেন, এই ভূমিষ্ঠটা আপনার কোথায় হয়েছে? আমি জন্ম হয়েছিল বাংলাদেশের রাজশাহীতে। রাজশাহী। এবং সেখানেই আমি প্রথম বিদ্যালয়ে প্রবেশ করলাম। সেই আমার স্কুলটার নাম হচ্ছে ভোলানাথ বিশ্বেশ্বর হিন্দু একাডেমি। আচ্ছা, ভোলানাথ বিশ্বেশ্বর হিন্দু একাডেমি। এবং সে পদ্মা নদী, পদ্মা নদী থেকে বেশি দূর না, কাছাকাছি। আচ্ছা, হ্যাঁ, সেখানেই আমার স্কুল। এবং জন্ম হয়েছিল বাংলাদেশে রাজশাহীর ঘোড়ামারা, জায়গাটার নাম হচ্ছে ঘোড়ামারা। সেখানেই আমার জন্ম হয়েছিল। বাবা কি করতেন? বাবা সেখানে ছিল কাপড় ব্যবসায়ী, দোকান ছিল আমাদের, কাপড়ের দোকান। সেখানে ভালো একটা দোকান ছিল। আপনি তাহলে বেশ ভালো পরিবারই ছিলেন, মনে অভাব অনটন ছিল না? না, সেটা অবশ্য বলতে পারো। আমরা যদিও জন্ম হয়েছিল আমার রাজশাহীতে, প্রকৃতপক্ষে আমাদের আদি বাসস্থান যেটা বলা হয় সেটা কিন্তু নয়াদিল। আচ্ছা, নয়াদিল বলতে অনেক আর মনে করে দিল্লি না। নয়াদিলটা হচ্ছে আমাদের যে আখাউড়া আছে না, আখাউড়ার সঙ্গে, আখাউড়া থেকে কুমিল্লা যাওয়ার পথে মাঝখানে একটা জায়গা আছে, সেই জায়গাটা নয়াদিল। এবং সেটা হচ্ছে আমাদের আদি নিবাস। কয় ভাই বোন ছিলেন আপনার? ভাই তো বলতে 7 ব্রাদার্স, 7 ভাই। আচ্ছা, 7 ভাই। উই আর 7। একটা ইংরেজি কবিতা ছিল, উই আর 7। আমরা উই আর 7ই ছিলাম ব্রাদার। এবং তার মধ্যে বর্তমানে আমরা, হ্যাঁ, বোন ছিল 4 জন। বোন 4 জন, 7 ভাই। এবং তার মধ্যে এখন আমরা আছি 3 জন আছি এখন। হ্যাঁ, ভাই ইন্ডিয়াতেই আছেন 3 জন? হ্যাঁ, ইন্ডিয়াতে আছে, আগরতলাতে আছে। আগরতলাতে আছে। আর বোন কলকাতাতে ছিল সবচেয়ে বড় বোন। বোন তো নেই এখন ছোট বোন আছে। ছোট বোন ধলেশ্বরে থাকে। আচ্ছা, এখানেই। তো এই যে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে জার্নিটা, এটা কিভাবে, কত সালে হয়েছিল, কখন হয়েছে? কোনটা? এই যে আগরতলায় বসবাস করতে শুরু করলেন। এখানে আমি 1955-56 থেকে আছি। তো পড়াশোনা তাহলে আগরতলা? পড়াশোনা প্রথম তো শুরু করলাম ভোলানাথ বিশ্বেশ্বর হিন্দু একাডেমি। সেখান থেকে লেখাপড়া শুরু হয়েছিল। এবং তারপর আমি যখন 4 বা 5-এ উঠলাম, তখনই চলে এসে আগরতলাতে। এবং সেখানে আগরতলাতে এসে প্রগতি বিদ্যা ভবন, প্রগতি স্কুলে আমি ক্লাস 4 বা 5-এ আমি ভর্তি হয়েছি তখন। আচ্ছা, আর গোটা পড়াশোনা আগরতলাতেই? আগরতলা সে এই প্রগতি বিদ্যা ভবনে 11 পর্যন্ত পড়েছি আমি, ক্লাস 11। 11 পড়ার পরে তখন কিন্তু 11 ছিল। তখন এখন যেমন 12 আছে, তখন 12 ছিল না, 11 পরেই কলেজ। তখন এরপরে MBB কলেজ চলে গেলাম। সেখানে BA পাস করলাম এবং তারপরে প্রাইভেট পরীক্ষা দিলাম, দিয়া MA পাস করলাম। তাহলে এখান থেকে BA পাস করলাম, MA পাস করলাম এবং সঙ্গে বিএডটাও আগরতলায় করলাম, বিএড।
মানে এটা শিক্ষাগত জায়গাটা ছিল। আর সঙ্গীতটা শুরু হয়েছিল কখন থেকে? মানে এই যে গানের এত নাম, আপনার শুভ্রাংশু চক্রবর্তী বললে একটা প্রাণ চঞ্চল কাজ করে, এই গানটা আপনার কখন শুরু হয়? আচ্ছা, লেখাপড়ার ব্যাপার যখন যে বলছি, এডুকেশন ব্যাপারটা এটা একটা শেষ করি, তারপরে গানটা আসছি। আচ্ছা, আচ্ছা, তার সেখানে তখন আমি স্কুল, এরপর তো এটাতে আমি আসবো, আচ্ছা আমি আসবো। আচ্ছা আমি একটু আপনার ছোটবেলাটাকে ভেবে নেই যে আপনি যে গানটা কি ছোটবেলা থেকেই গাইতেন? গান আমি ছোটবেলা থেকে, মানে বেশ ছোটবেলা থেকেই, ধরো না ক্লাস 6 যখন পড়ি, ক্লাস 6 তখনই আমি কিছু কিছু গান বাজনা করি। গানটা এবং আমি স্কুলের মধ্যেও রবীন্দ্র জয়ন্তীতে গান গেয়েছিলাম, একটা গান গেয়েছিলাম, এবং এককভাবে না, আমরা সমবেতভাবে 4-5 জন মিলে একটা গান, এবং একজন সমবেত সঙ্গীত যেটাকে বলে। সমবেত সঙ্গীত, এবং সেখানে আমাদের একজন দিদিমণি ছিলেন, উনি গান শিখিয়ে দিয়েছিলেন আমাদেরকে। দুষ্টামি করতেন? না, তেমন একটা দুষ্টামি করতাম না, তেমন দুষ্টামি একদম করতাম শান্ত ছিলেন? একেবারে শান্ত ছিল না, কিছু কিছু দুষ্টামি ছিল। এই যে কলেজ জীবন কাটালেন, 12 তো ছিল, 11 ছিল তখনকার, তো সেই সময়গুলি আপনার মনে হয় না যে কলেজে খুব দুষ্টুমি করেছি, কলেজে এই হয়েছিল ওই হয়েছিল, কিছুই আপনার স্মৃতিতে নেই এরকম দুষ্টামি বা আনন্দমুখর সময়? আছে, অনেকগুলি আছে সেগুলি, হ্যাঁ, সবগুলি তো আর প্রকাশ করা যাচ্ছে না। কেন প্রকাশ করা যাচ্ছে না? আমরা তো এই গল্পটাই হলো খোলামেলা গল্পের জায়গা, স্মৃতিচারণের জায়গায়, যে শুভ্রাংশুদা কি করতেন তখন, কিরকম দুষ্ট ছিল বা কিরকম মজা করে চলতেন। না, আমরা যখন এনসিসিতে ছিলাম, আমরা ক্যাম্পিং এ যেতাম, সেখানে কিছু দুষ্টামি আমরা করেছিলাম। যেমন সেখানে কিছু এই ডেমনস্ট্রেশনের ব্যাপার ছিল। হঠাৎ আমরা এনসিসি করছি, স্কাউট, আমি এসেছি স্কাউট, তারপর এসএসসি সমস্তই করেছি। তো হয়তো একজন লম্বা শুয়ে দিলাম গাছের তলে, সকলে হয়তো ইচ্ছাকৃত হবে, হয়তো চিৎকার, আরে গাছে পড়ে গেছে, গাছে আসলে কিন্তু পড়িনি, এমনি সকল দৌড় আসলো, এসে হ্যাঁ ধরাধরিকে নিয়ে গেল, কিছুক্ষণ আবার উঠে গেলাম, সে ওকে ভালো। মজার ছিল, এই ধরনের খুব দুরন্ত ছিলেন না? না, সেমন একটা দুরন্ত তখনই ছিল। তাহলে আপনার এই যে শিক্ষা জগৎটাতে আমি আসি একটু, তারপরে আমি একটু গানে আসবো আবারও। এই যে শিক্ষা জগতে আপনি একজন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত, আমরা সকলেই জানি, আমরা সবাই এই শব্দটার সঙ্গে পরিচিতি রয়েছে, পরিচয় রয়েছে। এই যে আপনি শিক্ষা টিচার হিসেবে, টিচার থেকে আপনাকে শিল্পী হিসেবে সকলে বেশি আমরা জানি। মানে আপনি যে একজন শিক্ষক, সেটা বোধহয় আমরা, আপনার ছাত্রছাত্রীরাই জানে, আমরা যে মহলটা সেটাও বেশিরভাগই মানে জানতো, কিন্তু মানে সকল দর্শক কিন্তু এটা জানতো না, ভাবছে যে সঙ্গীত শিল্পী। তো এই যে দুটো পাশাপাশি, এটা আপনার কিভাবে তৈরি হয়, এবং শিক্ষকতা জগতে কত সাল থেকে আসলেন? আসলে শিক্ষকতাতে যাওয়াতেই আমি কিন্তু আরেকটা চাকরি পেয়েছিলাম। যখন আমি চাকরি চেষ্টা করলাম, তখন একটা পুলিশ ডিপার্টমেন্টে একটা চাকরি পেয়েছিলাম, এএসআই, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অফার পেয়েছিলাম। আবার এদিক আবার এই শিক্ষকতার একটা চাকরি পেলাম। তো বাবা বললেন যে তোমার তো যে নেচার, তোমার ওটা দিকে লাভ নেই, থানা পুলিশ ব্যাপারটা বা এগুলি তুমি পারবে না, বরং শিক্ষকতাই করো, শিক্ষকতা করলেই ভালো হবে তোমার পক্ষে। তো আমিও ঠিক করলাম যে না, ভালোই তো, আচ্ছা শিক্ষকতাই করি তাহলে। এবং তখন শিক্ষকতায় আমি গ্রহণ করলাম, এবং আমার প্রথম চাকরি হয়েছিল অমরপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে, ফার্স্ট চাকরি যেটা। তো অমরপুর যেদিন যাব, তার আগের দিন কিন্তু আমার মনটা ভীষণ ভারাক্রান্ত। এবং না, এত দূরে তখন তো যাইনি অমরপুর, আর কখনো যাইনি আমি। আর ভাবছিলাম যে অমরপুর একটা কীরকম জায়গা, হয়তো জঙ্গল টঙ্গল হবে, হ্যাঁ, সেখানে থাকতে পারবো না, অ্যাডজাস্টমেন্ট করতে পারবো না। এমনকি হয়তো রাত্রেবেলা শুয়ে শুয়ে চোখের জল পড়েছিল সেই রাতে, যেদিন যাবো তার দিন। হ্যাঁ, মনটা খুব খারাপ লাগছিল। তখন কি বিয়ে করেছিলেন না বিয়ে করেন? না, তখন আমি বিয়ে করিনি, তখন বিয়ে করিনি। হ্যাঁ, যখন আমি চাকরি গিয়েছিলাম 1970-তে, আর বিয়ে করেছি 1976 করেছি। তা চাকরি তখন করিনি। তো গেলাম অমরপুর, গেলাম, দেখলাম ভালোই মানে স্কুলের ছাত্ররা খুব আপন করে নিয়েছিল। আর নিজেও যেহেতু একটা গান বাজনা করতাম, সেই জন্য একটা আলাদা একটা স্বতন্ত্র পরিচয় পেয়েছিলাম আমি। হ্যাঁ, ক্লাসও করতামই, 11-12 ক্লাস করতাম। মূলত বাংলা শিক্ষকই ছিলাম আমি, বাংলা বিষয়েই পড়তাম। তো শেষ পর্যন্ত সকলে আমাকে আপন করে নিল, এবং সেখানে একটা
একটা কালচারাল সংস্কৃতির একটা মহল তৈরি করে নিলাম, যেটা সেখানে ছিল না। ওখানে গিয়ে নাটক করলাম, তারপর নাচ গান, বিভিন্ন কালচারাল কম্পিটিশন সমস্ত শুরু করলাম। দেখলাম সকলেই খুব উৎসাহিত হচ্ছে। এমনকি সেখানে আমরা ইন্টার অফিস ড্রামা কম্পিটিশনেও অমরপুর থেকে একটা দল এনে আমরা আগরতলা রবীন্দ্র ভবনে সেই কম্পিটিশনে অংশগ্রহণ করেছিলাম। মানে গিয়ে আনন্দে ভেসে গেছেন। হ্যাঁ, না কিন্তু তারা এর আগে আর কখনো কোনো দল আসেনি আগরতলাতে নাটক করবার জন্য ইন্টার অফিস ড্রামা কম্পিটিশনে। তো আমি তাদেরকে সকলকে নিয়ে, এবং সেখানে শুধু বিদ্যালয়ের শিক্ষকরা ছিল যে তাই নয়, ওখানে বিভিন্ন ডিপার্টমেন্টের অনেক কর্মচারী আমাদের সঙ্গে এসে অংশগ্রহণ করেছিল নাটকে। এবং সেখানে একটা সত্য মারা গেছে, নাটকটার নাম সত্য মারা গেছে করেছিলাম। খুব আনন্দ ফুর্তি করেছিলাম, ওখান থেকে গাড়ি রিজার্ভ করে সকলে এসে, ইয়ং ছিলাম তখন। হ্যাঁ, খুব মজা করে নাটক করলাম আগরতলাতে, খুশিও ছিলাম যে আগরতলা নাটক করছি। এছাড়া আরেকটা নাটক করেছিলাম অমরপুর থাকতে, সেটা আমারই পরিচালনাতে, সত্য মারা গেছে। আরেকটা করেছিলাম ক্যারিবিয়ানের স্বপ্ন, সেটাও অমরপুরে করেছিলাম। এবং সেখানে তুমি হয়তো চিনবে আমাদের যে সুভাষ দাস, হ্যাঁ, যে পরবর্তী এসডি হয়েছিল, যে সুভাষ দাসও কিন্তু শিক্ষকও ছিল অমরপুরে। তো সুভাষ দাসও কিন্তু আমাদের সঙ্গে নাটক করেছিল। হ্যাঁ, ক্যারিবিয়ানের স্বপ্ন, সেখানে খুব সুভাষ দাসও অংশগ্রহণ করেছে। ভীষণ একটা ভালো লাগার মুহূর্তে আমরা দাঁড়িয়ে গেছি, যেখানে শুভ্রাংশু চক্রবর্তীকে আমরা সকলে জানি যে একজন খুব ভালো সঙ্গীত শিল্পী, তারই সাথে উনি একজন নাট্যশিল্পী, খুব মজাদার লোক। আমরা একসময় আমরা অনেক ছোট ওনার, কিন্তু একটা সময় আমরা একসঙ্গে অনেক প্রোগ্রাম করেছি, কিন্তু আসবো এই বিষয়ে পরে। শুভ্রাংশু দা যেহেতু একজন সঙ্গীত শিল্পী, দুটো কলি আমরা শুনি, যে অমরপুরের স্মৃতি মনে পড়ে গেল, নিজের কিশোর জীবন মনে পড়ে গেল, এখন অনেক কিছু মনে পড়ছে, উনি অনেক কিছু বলবেন, ওনা কিছু গোপন করবেন, কিছু বলবেন। হ্যাঁ, তো আমরা এটা একটু দু তিন লাইনে একটু গান শুনি আপনার। আপনি সঙ্গীত শিল্পী, 2-3 লাইন আমরা দর্শকরা আশা করবে সেটা একটু শুনি। এখন তো ওনার বয়স 78। মানে ভাবুন তো, সেই 78-এর মানুষটা এত সুন্দরভাবে, একদম তরুণ। আর ওনার গান কত শুনেছেন আপনারা, আজকেও শুনবেন, একটু গান শুনবো মাঝে মাঝে। আসলে আমাদের এটা জীবনের গল্প কথা অনুষ্ঠান, ওনার জীবনটাকে আমরা স্মৃতিচারণ করব, এবং খুব রসে আমরা আমাদের মনের সঞ্চার করব যে আমরা কি আনন্দমুখর একটি মানুষের সঙ্গে আজ জীবনের গল্প কথায় বসেছি। হ্যাঁ দাদা, শুনবো 2-1 লাইন। অনেক আগে, তখন তো 66-এ পড়ি। যে গানটা এই মুহূর্তে ওই সময় মনে হচ্ছে যে আমার গাইলে ভালো লাগতো, আপনি যে কোনো গান গান। না, এটা যেটা বহুত পুরনো গান, সেটাই বলছি আমি। সেটা হচ্ছে টিপু সুলতান একটা নাটক হয়েছিল, এটা ধরো না 1959-58 এরকম হবে। তখন আগরতলাতে তখন কিন্তু ওই রবীন্দ্র ভবন বা অন্যান্য যে টাউন হল, সেগুলো হয়নি তখন। আমরা নাটকটা করেছিলাম ক্যারচুনি আছে না, ক্যারচুনি রামনগরে ঢুকতে ডান দিকে একটা মস্ত লম্বা একটা ঘর ছিল। হ্যাঁ, সেটা ছিল অনিল ঘটক, সুনীল ঘটক, ওনাদের বাড়ি ছিল। হ্যাঁ, এবং সেখানে একটা হলঘর ছিল, সেখানেই আমরা নাটকটা করেছিলাম। এবং মোটামুটি টিপু সুলতান, সেখানে একটা অ্যাক্টিং ছিল, আমার একটা গান ছিল, ওই গানটার কথা বলছি। আরো বলতে হবে কি, আমার যেটা অন্যরকম হয়, তখন তো ছোট ছিলাম, তো একটা মেয়ের ভূমিকায় পাঠ করেছিলাম। তখন কিন্তু মেয়েদের বড় অভাব ছিল, ছেলেদের মেয়ের পাঠ করতো। হ্যাঁ, তো সেখানে মেয়ের ভূমিকায় অভিনয় করি। এবং সে একটা গান আছে, 2 লাইন মনে পড়ছে এখন। রবি ডুবে যায়, জাগিল না হায়, তবুয়ে হিন্দুস্তান, লাল হয়ে গেল সোনারো প্রতিমা, লাল হয়ে গেল সোনারো প্রতিমা, তবুয়ে হিন্দুস্তান, এটা হচ্ছে টিপু সুলতানের একটা গান। এবং আমি তখন 6-এ হয়তো পড়ি, এই গানটা আমি গিয়েছিলাম, মনে আছে আমার।
ক্লাস 6-এ? ক্লাস 6-এ তখন। অসাধারণ অসাধারণ, আপনার এখনো মনে আছে? এবং সেই টিপু সুলতান যে নাটকটা, সেই যে ডায়লগ দু একটা মনে আছে। ডায়লগ, প্রথম ডায়লগটা ছিল এরকম, এই টিপু সুলতান বলছে, সৈয়দ গফফার, জনাব আলী, কোথায় আছে ইংরেজ দূত? প্রাসাদ দ্বারে। তাকে প্রাসাদ দ্বার থেকে মন্দারাতে ফিরে যেতে হবে, নিয়ে যাও ইংরেজ গভর্নমেন্টের এই পত্র। সেই পত্র ইংরেজ দূতের সামনে পদতলে দলিত করে বলবে মীমাংসার সময় উত্তীর্ণ হয়ে গেছে, যাও। সঙ্গে সঙ্গে চৌ হুকুম জনাব আলী। কি অসাধারণ! আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের দিনে যদি তো উনি জমজমাট হয়, তা ওই দিনগুলি কত আনন্দের ছিল। আর দাদা, আমরা তো সময়সীমাও তো পট করে বেরিয়ে যাবে, আমি একটু আবার আসি আলোচনায়। আপনি বিয়ে কত সালে করেছেন? 1976। নিজের চয়েস, নিজে দেখে ভালোবেসে? না, বাবা মা। না, এটা বাবা মার ইচ্ছে করতে হয়েছে। আচ্ছা, কয় ছেলে মেয়ে? আমার ছেলে, এক ছেলে এক মেয়ে আছে। কি করছেন ওরা? ছেলে তো এখন আমেরিকাতে আছে, সেখানে অ্যামাজনের একটা কোম্পানি আছে না, ওখানে চাকরি করে অ্যামাজনে। আর ছেলে বউ আমেরিকাতে আছে, আর একটা সন্তান আছে, শিশু সন্তান। আমার নাতি আর কি, আমার নাতি আছে। মেয়ে তো এখানেই থাকে? মেয়ে এখানে আছে, মেয়েও চাকরি করে টিআইটি কলেজে চাকরি করে। ও মেয়ে তো কেমিস্ট্রিতে, এমএসসিতে গোল্ড মেডেল পেয়েছিল। ছেলেও ইঞ্জিনিয়ারিং কলেজে গোল্ড মেডেল পেয়েছে ছিল। তা মেয়ে তো এখানে আছে, ম্যাগনেট ক্লাবের সঙ্গে বাড়ি। আর মেয়ে টিআইটি করে, মেয়ের জামাই আছে আইএলএস ডাক্তার, আইএলএস হসপিটালে আর কি। আর মেয়ের দুইটা মেয়ে আছে, নাতনি, দুজন নাতনি আছে, একটা নাতি আছে আমার, একটা নাতি আছে। বেশ আনন্দের। আবার একটু আমরা পেছনে অতীতের দিকে যাই, আমরা মাঝখানে চলে আসলাম। এই যে আপনি একটা মানে মেয়ে বাচ্চাদের, এই একটি ছেলে একটি মেয়েকে বড় করা, সঙ্গে গানের প্রোগ্রাম, আমিও কখনো আপনার সঙ্গে যুক্ত ছিলাম। হ্যাঁ, যুক্ত ছিলাম। গিয়েছিলাম গুয়াহাটিতে আমি গান করেছিলাম, তুই নিচে চলে সেখানে দিয়ে। আপনাদের গান যে শেষ হয় না, যে সুর চলতেই থাকে। অসাধারণ আমরা সময় কাটিয়েছিলাম। আমি যেটা বলছি, এই যে আপনি দেশ বিদেশে বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছেন, বৌদি একজন হাউস ওয়াইফ না? এই বৌদি কি সবকিছু মেনে নিয়েছে খুব সহজভাবে? এই কথাটাই আমি নিজেও বলতে চাইছিলাম। হ্যাঁ, আসলে ওর স্যাক্রিফাইস, এটা তো স্বীকার করতেই হবে। ও যদি এত স্যাক্রিফাইস না করতো, আমার পক্ষে এদূর এগিয়ে যাওয়া সম্ভব ছিল না, এত নাম যশে আসতে পারতে। তো সুতরাং এই ব্যাপারে আমি কৃতজ্ঞ। আবেগপ্রবণ হয়ে যাচ্ছে দেখছি। আমি খুব অবাক হয়ে আমি শুভ্রাংশুদাকে দেখছিলাম যে খুব আবেগপ্রবণ হয়ে যাচ্ছিল। আজকে এই সময় দাঁড়িয়ে মনে হয় আমার যে জীবন সঙ্গীটা, সেটাই আমার সবচেয়ে বেশি মূল্যবান। আমরা একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিয়ে ফিরে আসবো। কোথাও যাবেন না, সঙ্গে থাকবেন আমাদের রয়েছে ওনার ওনার অনেক সম্মান পেয়েছেন, এগুলি শুনবো। ওনার কিছু স্মৃতি শুনবো, কোথায় কোথায় উনি মঞ্চ করেছিলেন এবং কোন মঞ্চটা ওনার খুব ভালো লাগার ছিল, এগুলি একটু শুনবো ওনার কাছ থেকে। কোথাও যাবেন না, সঙ্গে থাকবেন। স্যার, স্যার, বাচ্চাদের টিফিনে যাই দিই তাই ফেরত আসে, কি যে করি। জি স্যার, ওরা তো কিছুই খেতে চায় না। চেটেপুটে খাবে, আবার ভালোও বলবে। কি? ফ্রুট ফানের কথা বলছি। ফ্রুট ফান বিস্কুটের আনারসের ক্রিমি স্বাদে সবাই ডুবে যাবে আর বলবে, গয়না যখন বোঝে তোমার স্টাইল। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। সিস্টার, নিশ্চিন্তের প্রতীক। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ।
পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার, লংতরায় একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো, লংতরাই। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই, লংতরাই, লংতরাই। বিরতির পর ফিরে আসলাম। আমাদের সঙ্গে রয়েছে ত্রিপুরা রাজ্যের অত্যন্ত জনপ্রিয় বিশিষ্ট বরিষ্ঠ শিল্পী শুভ্রাংশু চক্রবর্তী, একজন নাট্যশিল্পী, একজন সঙ্গীত শিল্পী, এবং আমাদের সকলের মন একদম পুড়িয়ে নিয়েছে ওনার সঙ্গীতের মাধ্যমে। আজকে ওনার অনেক ছোট ছোট গল্প শুনলাম, এখনো একটু শুনবো ওনার সঙ্গে। উনি আমাদের সঙ্গে রয়েছেন শুভ্রাংশু চক্রবর্তী, রাজ্যের একজন গুণী শিল্পী। যে কথাটা বলছিলাম, আসলে আমি যে অবস্থাতে আছি, মানে দূরে এসেছি, বাবা মায়ের আশীর্বাদ ছাড়া এবং আমার স্ত্রীর যদি স্যাক্রিফাইস না থাকতো, হ্যাঁ, তাহলে আমার পক্ষে দূর আসা সম্ভব ছিল না। বাবা মাও এই সমস্ত ব্যাপারে অনুগ্রহী ছিলেন, আর আমার স্ত্রীও অনেক এদিকে আমাকে লিবারেল ছিল। বিভিন্ন প্রোগ্রামে গিয়েছি, তেমন একটা আপত্তি করেনি। তিনি যদি আরেক আপত্তি করতেন, হয়তো অনেকগুলি প্রোগ্রামে করতে পারতাম না। ঝগড়াঝাটি হয়নি এরকম যে চলে যেতেন এত মেয়েদের সঙ্গে, কিছু কোনো ধরনের জেলাসি না যে আমার জামাইটা এদিকে চলে যায় ওইদিকে চলে যায়, কি অবস্থা, বরটাকে নিয়ে পারি না, এটা এরকম বলতো না? না, এটা তো কিছু কিছু হয় যে তুমি স্বাভাবিক। বাইরে আমি কি সন্তান তো ক্রাইসিস তো বোধ করতো, যাই না, বাড়ি থাকে না, এটা তোদেরকে দেখাশোনা করি, তুমি ঘোরাঘুরি করছো, তো এটা তো একটু সমস্যা থাকে। চুপ করে থাকতেন না? চুপ করে থাকতাম, সহ্য করতে উপায় নাই। স্বাভাবিক না, একটা মানুষ এত ছোটাছুটি স্কুল করছেন, তার সঙ্গে গানের প্রোগ্রাম। আচ্ছা দাদা, আমরা না একটুখানি আমরা তো স্কুল জীবনে কিছু গল্প শুনলাম, আপনি রাষ্ট্রপতি পুরস্কার পেলেন একজন ভালো শিক্ষক হিসেবে, নিশ্চয়ই ঠিক বলছি তো? আর যে আপনার সম্মানটা দেশ বিদেশে একটু শুনবো, কোথায় কোথায় কি সম্মানে আপনি সম্মানিত হয়েছেন? আচ্ছা, এগুলো তো অনেক ব্যাপার আমার তো মনে থাকবে না, বলছি তো এমবিবি কলেজে যখন পড়ি, এমবিবি কলেজে যখন পড়ি তখন সারস্বত সম্মেলন হতো, সারস্বত সম্মেলন। সেইখানে যে কম্পিটিশন হয়, সেই কম্পিটিশনে আমি গান গেয়েছিলাম। সেখানে লোকসঙ্গীতে প্রথম এবং শচীন কর্তার গানে সেকেন্ড পুরস্কার আমি পেয়েছি। সেখান থেকে শুরু হলো। তারপরে জাতীয় পুরস্কার পেয়েছিলাম, যেটা এলপিজে আব্দুল কালাম, আমাদের প্রেসিডেন্ট, উনি আমাকে পুরস্কারটা দিয়েছিলেন। এটা হচ্ছে 2003 সালে দিয়েছিলেন। এছাড়া আছে লালন ফকির পুরস্কার। লালন ফকির পুরস্কার পেয়েছি 2015 সালে ত্রিপুরা সরকার থেকে, তথ্য সংস্কৃতি দপ্তর থেকে এই লালন ফকির পুরস্কারটা আমাকে দেওয়া হয়। এছাড়া ত্রিপুরা লোক সংস্কৃতি সংসদ থেকে 2019 সালে শ্রদ্ধাঞ্জলি এবং মানপত্র দেওয়া হয়েছে। জম্পুই কালচারাল একাডেমি থেকে সম্প্রীতি উৎসবে 2023-এ স্মারক প্রদান করা হয়েছে। ত্রিপুরা ফোক একাডেমি থেকে স্মারক, যেটা উত্তম শাহ, আমাদের স্মারক, মানপত্র, এগুলি উত্তম শাহ তাও আমাকে দিয়েছেন। এছাড়া নজরুল স্মৃতি মঞ্চ থেকে 2015 সালে আমাকে স্মারক এবং পুরস্কার এগুলি দেওয়া হয়েছে। ছন্নছাড়া থেকে সামাজিক সংস্থা থেকে তারও আমাকে স্মারক মানপত্র দিয়েছে। মুক্তিযুদ্ধে গিয়েছিলাম 2002 সালে। 2002 সালে ঢাকাতে গিয়েছিলাম মুক্তিযুদ্ধে, এবং সেই মুক্তিযুদ্ধে আমরা যে গিয়েছিলাম সেখান থেকেও স্মারক আমাদেরকে দেওয়া হয়েছে 2002 সালে। সেখানে প্রায় 200 জন শিল্পী আমরা সেখানে অংশগ্রহণ করেছিলাম। এছাড়া ছন্নছাড়া সামাজিক সন্ধ্যা বলেছিলাম। ও এছাড়া নাটকের ক্ষেত্রে ইন্টার অফিস ড্রামা কম্পিটিশনে 1987 সালে দ্বিতীয় শ্রেষ্ঠ অভিনেতা হিসাবে পুরস্কার পেয়েছি নাটক থেকে। আর যাত্রাতেও আমি অনেক যাত্রা করেছি। সেই যাত্রার মধ্যে অনেক বিবেক চরিত্রে আমি কয়েকবারই পুরস্কার পেয়েছি যাত্রাতে। রবীন্দ্র একাডেমি থেকেও আমাকে পুরস্কৃত করা হয়েছে। আর ইদানিং সম্প্রতি সুরঝর্ণা, আমাদের সমীরদার যেটা, সেই সুরঝর্ণা থেকে আমাকে পুরস্কৃত করা হয়েছে এবং মানপত্র দেওয়া হয়েছে 2024 সালে, এবছর। এছাড়া এর আগে দেওয়া হয়েছে এই বিবেকানন্দ তরুণ দল ক্লাব, অ্যালবার্ট ক্লাব, এগুলো হচ্ছে আমাদের পাড়ার, তারাও আমাকে সম্মানিত করেছে, শ্রদ্ধা দিয়েছে এবং সম্মান দিয়েছে, পুরস্কৃত করেছে তারা। সম্প্রতি
2024 রাধা মাধব উন্নয়ন সংঘ, সেখান থেকে তারাও আমাকে সম্মান প্রদর্শন, মানপত্র সমস্ত কিছুই তারা সেখানেও তারা দিয়েছে। অনেক বড় নিশ্চয়ই হয়ে যায় বলতে গেলে। এবার ভিসা আছে, বাংলাদেশে ভিসা বেশ, সেখান থেকে হ্যাঁ বাংলাদেশ ইস্টার্ন হাই কমিশন অফিস, হ্যাঁ বাংলাদেশ ইস্টার্ন হাই কমিশন অফিস আগরতলা, হ্যাঁ সেই ভিসার মধ্যেও আমাকে সেখানে মানপত্র এবং সম্মান শ্রদ্ধার সম্মান এগুলি সেখান থেকেও দেওয়া হয়েছে। এই তো আছে। এছাড়া ছোট অনেক ক্লাবেও আমাকে পুরস্কৃত করেছে, সম্মানে ভূষিত হয়েছেন, একদম জয় জয়কার। আর এমনিতে আপনি যে বাইরে অনুষ্ঠান করেছেন, রাজ্যের বাইরে, কোন জায়গার অনুষ্ঠানটা আপনাকে খুব স্মৃতিতে চারণ করে ভালো লাগার ছিল? খুব রাজ্যের বাইরে তো দূরদর্শনের নিয়মিত অনুষ্ঠান করেন, দূরদর্শন বাইরে গুয়াহাটি দূরদর্শনের করেছেন, এরও বাইরে তো আপনি গুয়াহাটি প্রচুর সেমিনার করেছেন, অনুষ্ঠান করেছেন, এর বাইরে তো আরো গেছেন, কলকাতা সব জায়গায় গেছেন। হ্যাঁ, কলকাতা আমি গেছি, কোন জায়গায় যাইনি সেটা দিল্লি, কোন জায়গায় যাইনি সেটাই বলেন। দিল্লিতে আপনার সঙ্গে গিয়েছি, হায়দ্রাবাদে গিয়েছি, তারপর গিয়েছি তোমার সেই মুম্বাই গিয়েছি, চেন্নাই গিয়েছি, তারপর পাটনায় গিয়েছি, তারপর ধরুন হরিয়ানা গিয়েছি, তারপর কলকাতায় প্রোগ্রাম করেছি, তারপরে ইটানগর, দ্যাট ইজ অরুণাচল প্রদেশ, অরুণাচল কোথাও বাদ দেন, সব জায়গায় না, দু একটা জায়গা তো বাকি আছে, মোটামুটি অনেক জায়গায় আমি গিয়েছি এবং সেখানে সম্মানের সঙ্গেই সঙ্গীত পরিবেশন করছি। এবং সেখানে মূলত যে সমস্ত গিয়েছি অনেকগুলি প্রোগ্রাম, সে উমাশঙ্কর চক্রবর্তী, কোনো পদ্মী চক্রবর্তী, তাদের গ্রুপ ছিল, ওই গ্রুপেও গিয়েছি, কখনো এককভাবে গিয়েছি। সুতরাং বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করেছি। কোন অনুষ্ঠানটা আপনার খুব মনে গেঁথে আছে, যেটা আমি ভুলতে পারি না, আমার একটা ভালো অনুষ্ঠান ছিল? এটা যদি বলতে হয় তাহলে বলতে হবে প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলাম। রাষ্ট্রপতি সম্মান আমাদের যে তখন এই অটল বিহারী বাজপেয়ী, প্রধানমন্ত্রী ছিলেন, ওনার বাড়িতে আমরা গিয়েছিলাম সন্ধ্যার সময়, ওনার বাড়িতে, যেটা মনে থাকে। এবং উনি খুব অমায়িক মানুষ। গেলাম পর সেখানে আমরা সকলে বসলাম, যারা যারা পুরস্কৃত হয়েছি সকলে বসলাম, এবং সকলকে তিনি প্রথমে নিজেই আবৃত্তি করলেন। তিনি নিজে কিন্তু গান কবিতা লেখেন, হ্যাঁ, নিজে কবিতা লেখেন, জি বললেন, কবিতা খুব সুন্দর দুইটা কবিতা বললেন। এবার আপনারাও কিছু গান টান করেন, কবিতা টবিতা করেন। তো আমিও একটা গান করেছিলাম সেখানে যে हम संतान है भारत माँ की, मिलजुल के रहेंगे हम, मान देश की ऊंचा कर आगे बढ़े चलेंगे हम संतान है भारत माँ की, छोटे जो है प्यार करेंगे, बड़े का भक्ति करेंगे अपने सारे गुरुजनों को सम्मान सदा करेंगे हम संतान है भारत माँ की। ये गानটা গানগুলি শুনলে এখনো মনে হয় আমাদের দেশের জন্য, মানে ওই প্রধানমন্ত্রীর আপ্যায়নটা এবং গান বাজনাটা আপনার কাছে খুব স্মরণীয় হয়ে গেছে। স্মরণীয়, সত্যিই তো স্মরণীয় বিষয়। এবং এই গানটা লিখে দিয়েছিলেন। আমি গিয়েছিলাম ইয়েতে, গুয়াহাটিতে, গুয়াহাটির সোশ্যাল ওয়েলফেয়ার মিনিস্টার, হ্যাঁ, এই গানটা লিখে দিয়েছিলেন এবং বলেছিলেন, সেখানে প্রধানমন্ত্রী এসেছিলেন, এই নামটা আগে প্রধানমন্ত্রী এসেছিলেন, সেখানে এই গানটা উনি দিয়েছিলেন লিখে যে আপনি এটা সুর করে গান করবেন। তো সেখানে আমি গুয়াহাটিতে গিয়েছিলাম, গেতে দেবো অনুষ্ঠানটা, ওই অনুষ্ঠানে গানটা গিয়েছিলাম। তো এই গানটাই ওইখানে গিয়ে ভালো আর কি। কি অসাধারণ সময় না এটা, আসলে কি বলা যায়, একটা প্রধানমন্ত্রী ঘরে আমার আপ্যায়ন করে, এটা অসাধারণ বিষয়। প্রধানমন্ত্রী ছিলেন নরসিংহ রাও, যখন গানটা লেখা হয়েছে। হ্যাঁ, প্রধানমন্ত্রী নরসিংহ রাও, তিনিও গিয়েছিলেন গুয়াহাটিতে, ওনার সামনে এই গানটা করা হয়েছিল। আর কোন সময়টা আমার আপনার ভালো লাগার ছিল না, যে এই প্রোগ্রামগুলি আমার করতে ভালো লাগতো না, এরকম ছিল? না সবই ভালো লাগতো? না, ভালো লাগতো না নেই। না আসলে শুভ্রাংশুদার সঙ্গে আমিও ছোটখাটো তো শিল্পী ছিলাম, হ্যাঁ, গুয়াহাটিতে করেছি। তারপরে আবার ওই আমাদের রাধানগরের দিকে রাসমণি যে ছিলেন, যে রাধানগরটা পার হয়ে যে একটা রিহার্সাল এর রুম ছিল, খুব অল্প বয়সে যেতাম। আপনারা খুব তখন, আপনি আর মৃণালদা খুব মানে রাজ্যের একদম কি বলবো তাবড় আর্টিস্ট, মানে সব জায়গাতেই আপনারাই ছিলেন, মৃণালদা আপনি।
এবং ওইখানে আমরা অনেকবার অনেক ডান্সের সঙ্গে আপনারা গান করেছি। কিন্তু খুব ভালো লাগার একটি মানুষ কি, খুব সহজ সরল। আজকে ওনাকে যেরকম দেখছেন আমরা ছোটবেলা থেকে এরকম দেখে এসেছি। আমাদের বয়স তো এখন ওনার আমার থেকে নিশ্চয়ই উনি অনেক বড়, কিন্তু আমরা 11-12 বা কলেজ বয়সটা ওনাকে আমরা ইয়ং পেয়েছি। এবং ওনার গানের সঙ্গে আমি নাচ করেছিলাম গুয়াহাটি দূরদর্শনে। একটা অসাধারণ সময় আমরা কাটিয়েছিলাম ওই সময়ে। গুয়াহাটিতে হয়েছিল সংহতি, হ্যাঁ সংহতি প্রোগ্রাম হয়েছিল, এবং সেখানে বিভিন্ন স্টেটের গান নাচছিল, এবং সেখানে তুমি করেছিলে আমার যদ্দ মনে আছে, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের যে বাউল গান, সেটার সঙ্গে তুমি নাম, ঠিক আছে না, সেটাই। এবং সেটার গানটা ছিল ভোলা মন তোমরা সকলে কতই দিতেছ, আমিও দেব কিছু, সুগন্ধি চা পাটের দ্রব্য নিয়ে যাব তব পিছু গো, ভোলা মন ভোলা মন। আমার কিন্তু গানটি মনে নেই, শুধু ভোলা মনই মনে আছে। কিভাবে মানে ওয়ার্ড গুলিও মনে রাখেন আপনি, না? কত বছর আগের ঘটনা, আপনি কিভাবে, না হলেও কমে তো 25 বছর আগে, আরো বেশি হবে, আরো বেশি হবে। কিভাবে মনে রেখেছে? আমার কাছে কিন্তু সেই ভোলা মন আর শুভ্রাংশুদা পুরো টিমটা এইটুকু মনে আছে, খুব করে আমি বলতে পারবো না। আমার খুব ভাগ্য যে ওনাদের সঙ্গ পেয়েছিলাম। শুভ্রাংশুদা একটি গান, দুটো গান আপনার গলায় খুব শুনতাম আমরা, একটু শুনবো, আবার কথায় আসবো। যেমন বিস্তীর্ণ নদী পাড়ে মানুষ মানুষের জন্য, একটু শুনি না, একটু একটু করে। ওই শিল্পীদের মধ্যে আমার সবচেয়ে ফেভারিট ভূপেন হাজারিকা। ওনার গান আমার বিশেষ পছন্দ, কারণ কথাগুলি এত সুন্দর, আমার কাছে ভালো লাগে, খুব ভালো লাগে, সেই জন্য এই গানগুলি করি। যেমন তুমি যখন বলছো মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু, মানুষ মানুষের জন্যে, মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে, মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে, পুরনো ইতিহাস ফিরে এলে লজ্জাকে তুমি পাবে না ও বন্ধু, মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু, মানুষ মানুষের জন্যে, বলো কি তোমার ক্ষতি, জীবনের অথৈ নদী পার হয় তোমাকে ধরে, দুর্বল মানুষ যদি, মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ, মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ, যদি দানব কখনো বা হয় মানুষ, লজ্জাকে তুমি পাবে না ও বন্ধু, মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু, মানুষ মানুষের জন্যে। আজকের এই অনুষ্ঠানে একদম বলবো যে এই অনুষ্ঠানের নামটি হলো জীবনের গল্প কথা। এই গানটি আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে আমরা মানুষের পাশে থাকা, মানুষকে একটু ছুঁয়ে দেখা, মানুষের মনকে বোঝা, মানুষকে ভালোবাসা, এটা আমাদের খুব জরুরি। আমরা যখন মানুষের পাশে থাকবো, মানুষকে ভালোবাসবো, তখনই আমাদের মন থাকবে পবিত্র এবং আমরা সুখী মানুষ হব। আমরা যখন নিজেকে সুখী করতে পারবো, আমার পাশের মানুষটাকেও সুখী রাখতে পারবো। এই গানটি আমাদের সব দিকে সেই কথা বলে দেয়। যখন রক্তদানের অনুষ্ঠান হয়, রক্তদানের, তখন আমার এই সমস্ত গানগুলি তো মনে পড়ে যায়। এইটা মানুষ মানুষ। আচ্ছা দাদা, এই যে আপনার আমাদের রাজ্য তো প্রচুর অনুষ্ঠান করেছেন, প্রচুর মঞ্চ করেছে, যে গুণী বলতে পারবেন না। এরকম কি রয়েছে যে আপনার মনকে খুব স্মৃতিচারণ করে, খুব ভালো লাগার কিছু বিষয় রয়ে গেছে ত্রিপুরা রাজ্যে? মানে বুঝলাম না। এই যে ত্রিপুরা রাজ্যে আপনি এই সারাটা জীবন গান করলেন, অনেক ধরুন যেমন আজকে এখানে আসলেন,
অনুষ্ঠান করতে আজকে আমাদের স্টুডিওতে। তো আপনার এরকম মনে হচ্ছে না যে ধরেন আমরা ভাবছি যে বা শুভ্রাংশুদা আমাদের এখানে আসলো, আমরা খুব আনন্দ লাগলো, তেমনি ধরুন ত্রিপুরা রাজ্যের কত মঞ্চ করেছেন, কত জায়গায় অনুষ্ঠান করেছেন, এই যে দর্শকের অনুভূতি বা নিজের অনুভূতি, কখনো এরকম স্মৃতি হয়ে আছে যে এরকম আমি একটা জায়গা কাটিয়েছি, আমার এত ভালো লেগেছিল? না, এরকম তো আছে, অনেক ঘটনা আছে। যেমন ছোট একটা বলছি, যেমন অমরপুর আমি তো ছিলাম, চলে এলাম আগরতলাতে অমরপুর থেকে চলে এলাম তুলসীপতি স্কুলে, তারপর উমাকান্ত, এখানেই আমার চাকরি শেষ। হ্যাঁ, তো অমরপুর থেকে চলে আসার পরেও আবার গিয়েছিল অমরপুরে, ওখানের আমন্ত্রণে, ওখানে সংস্থার একটা আমন্ত্রণ, পিডব্লিউডির আমন্ত্রণে, শিল্পী হিসেবে, তখন শিল্পী হিসেবে গেছি। হ্যাঁ, তখন সেখানে গান করলাম। পিডব্লিউডির সামনে যে চণ্ডীপুরের মাঠটা আছে না, সেই মাঠে আমি সঙ্গীত পরিবেশন করলাম। তখন একটা ছোট ছেলে, ছোট না ধর না 8, 9 বা 9, 10 হবে, ছেলে বাদাম, এক পোটলা বাদাম আমাকে দিল। আমাকে দিল বাদাম, কী ব্যাপার? স্যার, এটা আমি দিলাম। না, আমি স্যার আপনার ছাত্র ছিলাম। এটা আপনার পরম পাওয়া ছিল। আপনি কিন্তু, আমি স্কুলের ছাত্র ছিলাম, এখন করতে পারিনি। আপনার গান শুনেছি, আপনি স্কুলে পড়িয়েছেন, আমি দিলাম, টাকা দেন, নিলাম, টাকা নিল। এটা অসাধারণ পাওয়া, এটা অসাধারণ, এটা আসলে অনেক অনেক বড় পুরস্কার জীবনে। আর কি রয়েছে আপনার জীবনে যে আপনি আমার সঙ্গে শেয়ার করতে চান? আপনার জীবনের অনেক বড় মানে ঘটনা তো অনেক আছে। নাটকের জায়গা থেকে যে নাটক করলেন, এত নাটক, মনু, সেখানে আমরা নাটক করেছিলাম। সেই নাটকের নাম হচ্ছে কঙ্কাল নাটক, রবীন্দ্রনাথ ঠাকুরের। সেখানে রবীন্দ্রনাথ তো একটা গান ছিল, সেখানে ঠাকুরদার অভিনয়, আমার ঠাকুরদার অভিনয়। তো বৃষ্টি বসে, তো সকলে ধরলো আপনি একটা গান করেন। তো আমি শুরু করলাম গান। সেই গানটা ছিল, মনোমোর মেঘের সঙ্গী উড়ে চড়ে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমি ঝিমি গানটা করলাম। কিন্তু অডিয়েন্স থেকে একটা ছোট্ট ছেলে ওখান থেকে চলে আসলো, দাদু আরেকটা গান গান না। বাচ্চারা বুঝতে পারলো না যে একটা নাটক হচ্ছে, সে মনে করছে এটা ফাংশন, দাদু আরেকটা নাটক করবে, একটা গান শুনে আরেকটা গান করেন না, বুঝতে পারছে না। আমার কাছে এই ধরনের ব্যাপার তো হয় না সাধারণত নাটকের মধ্যে। আরেকজন এসে বললো, ও গানটা করে দেন না। এটা একটু অন্যরকম মনে হয়। আচ্ছা দাদা, এই যে আপনার একটা গোটা জীবন সাংস্কৃতিক অঙ্গনে অনেক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন, অনেক জায়গায় ছিলেন, সেটা সকলেই মোটামুটি জানে, বহু কিছুর সঙ্গে আপনি যুক্ত ছিলেন সাংগঠনিক। আপনার সময়কার সাংস্কৃতিক চর্চা, শিল্প সাহিত্য বা যে লাইনটাতেই বলুন, আজকের দিনের মধ্যে আপনি কি পার্থক্য বুঝতে পারছেন? কোথায় রয়েছে তার মানের জায়গাটা? সেটা বলতে তো তখন আমাদের মধ্যে যে একটা শিল্পীদের মধ্যে একটা আন্তরিকতা ছিল সকলের মধ্যেই, এবং অনুষ্ঠান যেতাম সেখানে খুব একটা দরদি মন নিয়ে। কিন্তু এখন যেটা দেখতে পাই অনেক অনুষ্ঠানে, এখনো যে মাঝে মাঝে যেটা গিয়েছি, সেখানে দেখা যায় প্রত্যেকেই নিজের সত্তাটা, নিজের সঙ্গীত সত্তা বা নিজেকে বড় করে দেখানো, সেদিকে মনোযোগটা বেশি থাকে, এটা কষ্ট হয়। কিন্তু আমরা যখন গিয়েছিলাম, আমি কিন্তু ওখানে গেলে মনে হতো যে ও যেন ভালো গামাতে, ও ভালো করতে দেখাতে পারবে। অনুষ্ঠানটা আমি ওকে নিয়েছি, ও যেন ভালো করবে। কমলপুরে গিয়েছে ফাংশনে, কমলপুরে আমার চিন্তা রাখতো যাদের নিয়ে গেছি তারা যেন ভালো অনুষ্ঠান করতে পারে। হ্যাঁ, যদি করে সুনাম থাকবে আমাদের সকলের। এই জিনিসটা মনে হয় কম মনে হয়, ওখানে নিজে মনে হয় আমি ভালো করে গালিয়েছি। মান তো কিছুটা না, গান এমনি ভালো গান সকলে, কিন্তু তবু আন্তরিকতা যেটা একটু কমে গেছে মনে হয়। আগের মতন সেই আন্তরিকতাটা এখন কম পাই শিল্পীদের মধ্যে। জীবনের গল্প কথা এই জায়গা থেকে আমরা একটা জিনিস আমরা উঠে আসলো দাদার কণ্ঠ থেকে, আমরা প্রায় শেষ লগ্নে চলে এসেছি।
যেটা হলো আমরা এখন ভালোবাসতে জানতাম, আমরা ভালোবাসাটা কমে গেছে। সবটাই আমরা নিজেকেও ভালোবাসতে পারছি না, পাশের মানুষকেও ভালোবাসতে পারছি না। দাদা বলছিলেন যে আমরা আগে পুরো টিমটা নিয়ে গেলে আমাদের মনে হতো যে আমার সকলেই যাতে ভালো করে তাহলে আমার সম্মান। এই জায়গাটা কোথাও বোধহয় হারিয়ে গেছে খানিকটা। আমরা চেষ্টা করতে হবে আমাদের আগামী প্রজন্ম যারা রয়েছে তাদের জন্য আমরা যাতে একটুখানি সকলের জন্য হাত বাড়িয়ে দিই, সকলের পাশে থাকি। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এই অনুষ্ঠানটাই কিন্তু এই উদ্দেশ্যে কিছু মেসেজ দেওয়া, জীবনের গল্প কথা। দাদা একদম শেষ লগ্নে এসছি, দুটো কথা বলে আমরা শেষ করব। আপনি কি খেতে ভালোবাসেন? আমিষ খেতে ভালোবাসেন না নিরামিষ খেতে ভালোবাসেন? মাছ টাছ ভালোবাসেন? আমার তো কোনো বাদ নেই, কোনো খাই না এই কথা বলবো না, সব খেতে ভালোবাসেন? সবই খাই। কি খেতে ভালোবাসেন না? বললাম না যে কখনো দিয়েছি এমন কোনো জিনিস যে পছন্দই করি না, সব পছন্দ, মানে ভোজন রসিক। হ্যাঁ হ্যাঁ, ভোজন রসিক, খুব ভোজন রসিক। আর এমনিতে সময় কাটান কি করে এই বয়সে? সময় গান বাজনা তো আছেই, গানটা আছে, সঙ্গে কিছু বই খাতা আছে, পত্রিকা আছে, সেগুলি নিয়ে সময় ও যে আমাদের একটা বাগান আছে ছাদের উপরে, সেখানে যে আমার ওয়াইফ সেও বিশেষ চর্চা করে, বিশেষ চর্চাটা সেই করে, তো মাঝে মাঝে আমি একটু কখনো কখনো তো যাই। আর এমনিতে আগামী দিনগুলি কি, যতদিন আছেন এই মাটিতে, আপনার ইচ্ছে গান গেয়েই যাওয়া? এটা তো অবশ্যই, একবার যখন শুরু করেছি সহতিকার সারা যায়, গানটাই আপনার মানে মূল মন্ত্র। দাদা খুব ভালো থাকবেন, আপনি আমাদেরকে সময় দিয়েছেন, আমরা অত্যন্ত কৃতজ্ঞ যে আপনার মতন একজন গুণী শিল্পী আমরা আমাদের স্টুডিওতে পেয়েছি। অশেষ কৃতজ্ঞতা রইল, আপনি খুব ভালো থাকুন। আপনার কি মেসেজ রয়েছে, শেষ বার্তা কি রয়েছে ত্রিপুরার সমস্ত শিল্পীদের জন্য? দুটো কথা বলে আমরা সমস্ত শিল্পীদের উদ্দেশ্যে বলবো, গানের চর্চা, অনুশীলন তার কোনো বিকল্প নেই। এখন কিন্তু আগের মতন পাড়ায় পাড়ায় যে গান বা লেখাপড়ায়, আগে তো আমরা শুনতাম জোরে জোরে শব্দ করতে পড়ছে, কিন্তু এখন সে শোনা যায় না, এখন সব মনে মনে পড়ছে। আর গান বাজনাও খুব কমই শোনা যায় পথে ঘাটে চলতে ঘাটে। সুতরাং সকলেই যেন ভালো করে রেওয়াজ করেন, ভালো করে পড়াশোনা করেন, জীবনে উন্নতি করেন, সেটাই কাম্য। এবং রেওয়াজের কোনো বিকল্প নেই, প্র্যাকটিস তো করতেই হবে। যত প্র্যাকটিস করবেন ততই জীবনে উন্নতি করতে পারবেন, সেটাই আমি বলবো। আর এখানে এসেছি ভুবনেশ্বরী টেলিভিশনের যে মনীষা তো আমার অত্যন্ত আপনজন, সে তার আহ্বানে আমি এখানে চলে এসেছি, এবং সঙ্গে যারা এখানের কর্মীরা আছে সকলকে আমি কৃতজ্ঞতা জানাই। এবং আপনারা এতক্ষণ পর্যন্ত যে অনুষ্ঠান দেখেছেন তার জন্য সকলকে প্রণাম, শ্রদ্ধা, নমস্কার, ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। এতক্ষণ আমরা একজন বিশেষ গুণী মানুষের কথা শুনছিলাম, ত্রিপুরার একজন বিশিষ্ট ব্যক্তিত্ব, বিশিষ্ট গুণী শিল্পী এবং নাট্যশিল্পী, সঙ্গীত শিল্পী, একজন শিক্ষাবিদ বটে, শুভ্রাংশু চক্রবর্তী। দাদা আমাদের মন মুগ্ধ করে সব কিছু বললেন, আমরা শুনলাম। এবং এই অনুষ্ঠানটি জীবনের গল্পকথা অনুষ্ঠান, আমাদের জীবনটা কি তা নিয়েই কথা চলে। এবং এই জীবনের গল্পকথা থেকে আমরা চলে আসি যে আমরা কিভাবে থাকবো, কিভাবে বুঝবো, কিভাবে নিজেকে দেখব। আমাদের অনেক ভালোবাসার দরকার, আমরা ভালোবাসতে জানতে হবে, আরো আমাদেরকে ছড়িয়ে দিতে হবে। আমি যেমনটি ভালো করব, অন্যও যাতে ভালোটা করে, তার পাশে থাকতে হবে আমাদের। এটাই আমাদের জীবনের গল্পকথা অনুষ্ঠানের মূল মাপকাঠিটা। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন, বিটিভি ত্রিপুরাতে চোখ রাখবেন। খুব ভালো থাকবেন, নমস্কার।